বাংলাদেশের নিয়ন্ত্রণ হতে হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়, এবং এই দেশের জনগণই সবকিছুর মালিক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সফরে থাকা 19 আসনে 11 দলীয় জোট প্রার্থী দিলজানা পারুলের পক্ষে এক নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম এই সময় আরও বলেন, দেশে 11 দলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি দেশের মানুষ 11 দলীয় জোটকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে। এ সময় স্থানীয় জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা খুব স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে। বাংলাদেশের নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের জনগণ। দিল্লির দাবিদারি যারা করে এসেছে, নতুন করে যারা দিল্লির দাবিদারি করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনো প্রতিষ্ঠিত হবে না। আমরা জীবন দিয়েছি, আমরা জীবন দেওয়ার জন্য আবার প্রস্তুত আছি, কিন্তু আজাদী এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না। শরীফ ওসমান হাদির বিচারের প্রশ্নে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না। যশোরে 11 দলীয় ঐক্যজোটের নির্বাচনী পথসভায় দ্বিমুখী রাজনীতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। দুপুরে যশোর শহরের প্রাণকেন্দ্র দরাটানা ভৈরব চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন, একটি দলের নেতা একদিন হ্যায়ের পক্ষে কথা বললেও অন্যদিন তাদের কর্মীরা নায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এটাই তাদের দ্বিমুখী রাজনীতির প্রমাণ। 11 দলীয় ঐক্যজোট ইনসাফের পক্ষে রয়েছে এবং বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। তিনি এই নির্বাচনকে আধিপত্যবাদ থেকে মুক্তির এবং রাষ্ট্র গঠনের নির্বাচন বলে উল্লেখ করেন। আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন, কোন রাজনৈতিক দলের কাছে না। রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ থাকলে সেটার কি পরিণতি হয় সেটা আপনারা গত জুলাইয়ে দেখেছেন। আল্লাহর কসম করে বলছি, আপনারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে থাকেন। আপনারা বাংলাদেশের জনতার চাকরি করতে আসছেন, জনতার ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়, কোন রাজনৈতিক দলের টাকায় আপনার বেতন হয় না। আজকে যদি আপনি কোন রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় নিয়ে যান, আগামীকাল আপনার সন্তানের চাকরির জন্য তাদেরকে ঘোষণা দিতে হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, যাদের হাতে নিজেদের নেতাকর্মীরাই নিরাপদ নয়, তাদের হাতে দেশ ও জনগণ কখনোই নিরাপদ থাকতে পারে না। দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নগীপুর ফুটবল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে, কিন্তু জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের মানুষের জানমাল ও সম্পদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এইচ.এম. আব্দুল হালিম। আপনাদের সমর্থন পেয়ে বিজয় হয়ে এসে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের সাথীরা হবে একটা রোল মডেল ইনশাআল্লাহ। যুগে যুগে লড়ে যাব, হাতি ভাইয়ের রক্ত। এই জামাত ইসলামের কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সুরক্ষা থাকবে। এদিকে রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে হবিগঞ্জে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। পরে সিলেটের জনসভায় জামায়াত আমির বলেন, যারা জনগণের টাকা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেয়া হবে না। আরও তথ্য আতিকুর রহমান তিতাসের। রাজনীতিকে পেশা নয়, দায়িত্ব হিসেবে নেয়ার কথা জানিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী। হবিগঞ্জের নিউফিল্ড মাঠে নির্বাচনী জনসভায় দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও লুণ্ঠনের সঙ্গে জড়িত। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। রাজনীতিতে যারা পেশা হিসাবে নিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, লুণ্ঠন এগুলা তারা করে। ক্ষমতায় গেলে জামায়াতের সংসদ সদস্যরা ট্যাক্স মুক্ত গাড়ি ও স্বল্প মূল্যের সরকারি ফ্ল্যাট নেবেন না বলেও জানান তিনি। বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিও তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে। দুর্নীতিতে জড়ালে কাউকে ছাড় দেয়া হবে না। যারা
নির্বাচিত প্রতিনিধি হবেন তারাই চরিত্র হারিয়ে লুণ্ঠনকারী হয়ে যাবেন, সেই বাংলাদেশ দেখতে চাই না। আমাদের যারা নির্বাচিত হবেন তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। শুধু নির্বাচিত প্রতিনিধি নন, তার পরিবারের প্রত্যেক সদস্যের আয় ব্যয়ের হিসাব দিতে হবে। অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না। আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না। চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, চাঁদা নিতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নারীদের প্রতি সহিংসতা ও দুর্ব্যবহারের বিরুদ্ধেও অবস্থান নেন তিনি। দুর্নীতি আমাদের সমাজকে আগাগোড়া একবারে ছেয়ে ফেলেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে এই দেশ পরিচালনার আমরা চাঁদাবাজের হাত বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আর চাঁদাবাজি করার দুঃসাহস কেউ দেখাবে না। ব্যবসায়ীর রাতের ঘুম হারাম হবে না। ফুটপাতের সাধারণ হকারকে চোখের পানি ফেলতে হবে না। এখনো মায়েরা ঘরের মধ্যে নিরাপদ নন, ঘর থেকে বের হলে চলাচলে নিরাপদ নন, কর্মস্থলে নিরাপদ নন। পরে নিজ জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়ায় আয়োজিত সমাবেশে জামায়াত আমির বলেন, এক শ্রেণী সম্পদের পাহাড় গড়বে আর আরেক শ্রেণী দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করে না খেয়ে থাকবে, তা হতে দেয়া হবে না। যেখানে আমার মায়ের ইজ্জতের গ্যারান্টি নাই, যেখানে চাঁদাবাজিতে অতিষ্ঠ জনগণ, যেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ, যেখানে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রান করা হয়, এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়। পরে সিলেটের জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, যারা জনগণের টাকা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেয়া হবে না। 15.5 বছরে বাংলাদেশ থেকে 28.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা কার? এই টাকা 18 কোটি মানুষের। এই টাকা আজকে জন্ম নেওয়া শিশুর। এই টাকা রাস্তার পাশে বসে আমার যে ভাই, আমার যে বোন ভিক্ষার তালা নিয়ে মানুষের কাছ থেকে ভিক্ষা নেয়, এই টাকা তারও। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। রাষ্ট্র ইনশাআল্লাহ ওদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকে পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবে। জামাত ক্ষমতায় গেলে 5 বছরে দেশের চেহারা পাল্টে যাবে বলে মন্তব্য করেন জামায়াত আমির। অনিয়ম, দুর্নীতি, মাদক সমস্যা দূর করার পাশাপাশি পিছিয়ে পড়া এলাকাগুলোর উন্নয়নের অঙ্গীকারও ব্যক্ত করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ঘোষণা করেছে আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত 16 বছর স্বৈরাচার শুধু নিজেদের স্বার্থ দেখেছে। দুপুরে ঠাকুরগাঁওয়ে বিএনপি নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিগত সময়ে মানুষ রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক অধিকার থেকেও বঞ্চিত হয়েছে। জনগণের সমর্থন নিয়ে এই দেশকে পুনর্গঠন করবে বিএনপি। পরে বিরামপুর ও নীলফামারীতে আয়োজিত জনসভায় তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়। জুবাইর রহমান জানাচ্ছেন বাকিটুকু। দীর্ঘ 23 বছর পর ঠাকুরগাঁওয়ের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। মাঠে পৌঁছতেই হাজার হাজার নেতাকর্মীর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। হাত নেড়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন বিএনপি চেয়ারম্যান। এই জনসভা হোক আমাদের সেই শপথের জনসভা, যেই জনসভায় আমরা শপথ নিব আমরা আগামী দিনে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব। তিনি বলেন, মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। উত্তরাঞ্চলকে স্বনির্ভর হিসেবে গড়ে তোলার পাশাপাশি নারী ও যুবকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করেন তিনি। গত 1 যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই, তারা কথা বলার স্বাধীনতা পায় নাই, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকে অনেক পিছিয়ে গিয়েছে। দেশে সঠিক পরিমাণের আমাদের তরুণদের, যুবকদের যে কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার দরকার ছিল সেই ব্যবস্থা হয়নি। দেশের নারীদের, মা বোনদেরকে মূল্যায়ন করার জন্য তাদের যেই স্বাবলম্বী করে গড়ে তোলার কথা ছিল সেইটি হয় নাই। দেশের যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার করা উচিত ছিল, সেই কাজটি হয় নাই। দেশের কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড সহযোগিতা করার জন্য, অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য যেই সহযোগিতা করা উচিত ছিল সেই কাজটিও করে নাই বিগত স্বৈরাচার সরকার। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে আমরা 12 তারিখের নির্বাচনে যেমন জনগণের প্রতিনিধিকে নির্বাচিত করব, একইভাবে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দিব।
পরে নীলফামারীতে আয়োজিত জনসভায় তারেক রহমান বলেন, বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়। আমরা সকলকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আগামী দিনে একটি মানুষকে আমরা বিবেচনা করব তার মেধা এবং তার যোগ্যতা দিয়ে, তার বর্ণ দিয়ে নয়, তার ধর্ম দিয়ে নয়, বা অন্য কিছু দিয়ে নয়। আমরা তাকে বিচার করতে চাই তার মেধা এবং যোগ্যতা দিয়ে। সবশেষ বিরামপুরে আয়োজিত সমাবেশে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। আমরা সকল ধর্মের মতের মানুষকে সাথে নিয়ে আমাদের আগামী দিনের প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই। কাজেই সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদেরকে দেশের বিরুদ্ধে, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের কেমন চিন্তাভাবনা সেই বিষয়ে জানতে চাই। এই মুহূর্তে যুক্ত হতে চাই আমাদের সহকর্মী শবনম অবনীর সাথে। অবনী, আপনি এখন কোন এলাকায় আছেন, আর সাধারণ মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি চিন্তাভাবনা করছেন? ধন্যবাদ মেহেদি। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর ঢাকা 11 আসন বাড্ডা আফতাবনগরে। এখানে আসন্ন নির্বাচন নিয়ে এলাকার লোকজনের মধ্যে সরগরম অবস্থা, সবার মধ্যে একটা উৎসব আমেজ বিরাজ করছে। তো আমরা জানতে চাই, দেখি সাধারণ মানুষ আগামী নির্বাচনে তার প্রার্থীদের কাছে এবং সরকারের কাছে কি প্রত্যাশা করছে, তাদের প্রত্যাশা সম্পর্কে আমরা একটু জানবো। আগামী নির্বাচনে আপনি কেমন সরকার দেখতে চাচ্ছেন দেশের জন্য? ফ্রম মাই ওপিনিয়ন, আমি চাই আমাদের দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং আমি চাই একটি আদর্শ সরকার, যে সরকার আমাদের রাষ্ট্রের স্বার্থে এবং জনগণের স্বার্থে কাজ করবে। এছাড়া আমি চাই আমাদের দেশটা আরও অনেক উন্নয়ন হোক, যেমন আমাদের দেশে বিভিন্ন জায়গায় যাতে কোনো ধরনের কোনো অসামাজিক কার্যকলাপ যাতে না হয়। এছাড়া আমাদের দেশের বিভিন্ন কিছু প্রতিষ্ঠা করতে আমি আমার নতুন সরকারকে আমি আহ্বান জানাই। ধন্যবাদ। আপনি কি ঢাকার ভোটার? না, আমি ঢাকার ভোটার না। গ্রামে যাচ্ছেন ভোট দিতে? ভোট দিতে যাচ্ছেন তো? না, আমি ঠিক আছে। আপনার এলাকার যে নির্বাচনী প্রার্থী আছে তার কাছে আপনার কি প্রত্যাশা? আমার প্রত্যাশা হলো, যে কারণে এই জুলাই আন্দোলন হয়েছে, হ্যাঁ, এইটাই যেন বাস্তবায়িত হয়। বড়টা হলো বাস্তবায়নটা হওয়া। হ্যাঁ, কাগজে কলমে আছে যে গোয়ালে গরু নাই, এরকমটা যাতে না হয়, এটাই প্রত্যাশা। হ্যাঁ, আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং এই যে সবার আগে বাংলাদেশ, আমার দেশ, সবার আগে আমার দেশ, এটাই চাই। আমরা আরো একজন দর্শকের মতামত নেব, দেখি এখানে আরো যে সাধারণ ভোটাররা আছে তারা কি বলে। আসসালামু আলাইকুম। আপনার এলাকায় যে নির্বাচিত প্রার্থী তার কাছে আপনার প্রত্যাশা কি, আর জনগণ হিসেবে আপনারা কি মনে করেন যে নির্বাচনে সহযোগিতা করা প্রয়োজন, এবং কি সহযোগিতা করতে পারেন? আপনার দায়িত্ব কি সেই ক্ষেত্রে? আমাদের দায়িত্ব হইল আপনার আমাদের দেশের উন্নয়ন। 1 নম্বর আমাদের টেকপাড়ার রাস্তাঘাট ঠিক করা, আমরা বর্ষায় হাঁটতে পারি না। 2 নম্বরে হইলো আমাদের দেশে যেহেতু দ্রব্যমাল এটা যেহেতু কমায় রাখে, এইগুলো আমার সরকারের কাছে একটা আবেদন যে আসুক। আর আমাদের একটা দাবি, এই দেশে যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটা যেন সরকার এটা বাঁচায়, এটা যেন একটা সুন্দর একটা আমাদেরকে ফল দিতে পারে, এইটা আমাদের তার কাছে চাওয়া। মেহেদি, আমি কথা বললাম আশেপাশে এখানকার যারা সাধারণ ভোটার আছে তাদের সাথে। এখানে সবার মধ্যে একটা উৎসব আমেজ বিরাজ করছে। এটা একটা জাতীয় উৎসবে পরিণত হয়েছে। সবাই আগামী নির্বাচনে তাদের প্রত্যাশিত প্রার্থীকেই নির্বাচিত দেখতে চাচ্ছে। আফতাবনগর বাড্ডা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অবনী, আপনাকে ধন্যবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের চিন্তাভাবনা তুলে ধরবার জন্য। জানাতে চাই অন্যান্য প্রসঙ্গগুলো। যশোরের কেশবপুর বাজারে ইসলামী আন্দোলন মনোনীত হাত পাকার প্রার্থী গাজী মোহাম্মদ শহীদুল ইসলামের নির্বাচনী প্রচারণা র্যালি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন
যশোর জেলা ইসলামিক শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক, সংসদীয় আসন 90, যশোর 6 কেশবপুরের হাত পাকার প্রার্থী গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভায় প্রার্থী বলেন, দুর্নীতিমুক্ত উন্নয়নশীল ন্যায় ইনসাফ ভিত্তিক ইসলামী রাষ্ট্র কেশবপুর গড়তে কেশবপুরের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন চাই। কুষ্টিয়ার কুমারখালীতে 11 দলীয় ঐক্যজোট বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল উপজেলার বাটিকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এটি গণমিছিল বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ শেষে কুমারখালী প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমারখালী উপজেলা শাখার আমির আফতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া 4 কুমারখালী খোকসা আসনের 11 দলীয় ঐক্যজোট বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আফজাল হোসেন। অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, এনসিপির কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক হেলাল উদ্দিন সহ 11 দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেপাশাই নয়াপাড়া আশ্রয়ন মাঠে উঠান বৈঠকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ধামরাই করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চাইলেন বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ধামরাই উপজেলা বিএনপি সভাপতি তমিজ উদ্দিন। এ সময় আব্দুল হালিম মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপি সহ সভাপতি ও ধামরাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপি সহ সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ মাসুম কবির, ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মেহের বেপারি, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুর রহমান রমজান ও সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব সহ আরও অনেকেই। একে অপরের বিরুদ্ধে যেভাবে আমরা লেগে পড়েছিলাম সেটা আসলে কোনোভাবেই সুন্দর কিছু ছিল না। আমি দ্ব্যর্থহীনভাবে স্বীকার করি। সংগঠন নেতৃবৃন্দ তাইলে কি মন ভালো থাকে না খারাপ থাকে? খারাপ থাকে। আমাদের নেতাকে আমরা কি সম্মানিত উপস্থিত, সম্মানিত বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন অনুরোধ করছি আমাদের ব্যবসায়িক গ্রামেরই কৃতি সন্তান। দর্শক, এবারে জানতে চাই ঢাকার বাইরের চিত্র ভোলা, যেখানে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় নির্বাচনী প্রচারণা ঘিরে কেমন পরিবেশ বিরাজ করছে আমাদেরকে জানান। মেহেদী, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 5 দিন রয়েছে। 5 দিন পরেই কিন্তু যে ভোলার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা বাংলাদেশের মতো শেষ মুহূর্তেও কিন্তু ভোলায় নির্বাচন জমে উঠেছে। ভোলা সদর সহ যে 4টি আসন রয়েছে, 4টি আসনই কিন্তু প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ভোলার যে সম্ভাবনাময় সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি সমাধানের কিন্তু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আমি কিন্তু এখন আছি ভোলা সদর আসনে। এখানে বিএনপি জাতীয়বাদী দল থেকে ঐক্যজোট থেকে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির আন্দালিব রহমান পার্থ। আমি কিন্তু এখন তার একটি নির্বাচনী এলাকায় রয়েছি। এখানে আজ বিকেলবেলা একটি উঠোন বৈঠক হয়েছে, যেখানে আন্দালিব রহমান পার্থর সহধর্মিণী ছিলেন। সেই কিছুক্ষণ আগেই কিন্তু সেই অনুষ্ঠানটি শেষ হয়েছে। আমার কাছে এখন এখানে রয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী দল ভোলা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, একজন বিএনপির নেতা, যিনি বিএনপির একজন ত্যাগী নেতা হিসাবে কিন্তু পরিচিত। আমি আপনার কাছে জানতে চাইব যে আপনাদের এখানে বিএনপির পক্ষ থেকে আলহাজ গোলাম নবী আলমগীরকে নমিনেশন দেওয়ার পরে আবার এই আসনটিতে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির আন্দালিব রহমান পার্থ সাহেবকে নমিনেশন দেওয়া হয়েছে। আপনারা পার্থ সাহেবকে জিতে নেওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী? ধন্যবাদ আপনাকে। আমরা
শতভাগ আশাবাদী আমাদের এইখানে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আলহাজ গোলাম নবী আলমগীরকে জাতীয় স্বার্থে দলীয় কথা বিবেচনা করে, জোটের কথা বিবেচনা করে এই আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাইকে নমিনেশন দিয়েছেন। এবং এই কথাটি আমাদের যখন গোলাম নবী আলমগীর এই ভোলা জেলা বিএনপির আহ্বায়ক, তাকে বলা হয়েছে এই আসন থেকে নমিনেশন পেপার উইথড্র করাতে, সর্বাগ্রে তিনি আমাদের চেয়ারম্যানের কথার প্রতি সম্মান রেখে, দলীয় শৃঙ্খলার কথা সম্মান রেখে তিনি সাথে সাথে নমিনেশন পেপার সর্বপ্রথমে উঠিয়ে ফেলেছেন। এবং এইখানে ব্যারিস্টার আমদালিব রহমান পার্থর পক্ষে ভোলা জেলা বিএনপি, থানা বিএনপি এবং পৌর বিএনপি সকলকে অনুরোধ করেছেন ব্যারিস্টার আমদালিব রহমান পার্থের পক্ষে কাজ করার জন্য। আমরা সেই পরিপ্রেক্ষিতে জিতিয়ে নেওয়ার ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী, কেননা এখানে বিএনপি বিজেপি 2008 সালেও বিএনপির ধানের শীষ মার্কায় উনি এখানকার এমপি হয়েছিলেন এবং এবারও ইনশাল্লাহ এই জনগণের ভোটে তিনি এমপি হবেন এবং আমরা শতভাগ আশাবাদী। মেহেদী যেমনটা বলছিলেন যে 2008 সালে কিন্তু এই আসনটিতে ঐক্যর পক্ষ থেকে ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ নির্বাচিত হয়েছেন। একটি বিষয়ে আপনাকে জানিয়ে রাখি যে যখন বিএনপি বিরোধী দলে ছিল তখন কিন্তু এই বিএনপির পক্ষে আমদালিব রহমান পার্থই চোখে চোখ রেখে কথা বলেছেন এবং তিনি বলেছিলেন এই দেশে তারেক রহমান আবার আসবেন। সেই জিনিসগুলি কিন্তু এখন ভোলার নির্বাচনের মাঠে কিন্তু প্রচার হয়েছে এবং 1986 সালে। লিটন, আপনাকে ধন্যবাদ ভোলার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে তুলে ধরবার জন্য। পটুয়াখালীর বাউফল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকের প্রার্থী মালেক আনোয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বাউফল পাবলিক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর রেজাউল করিম। আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বলেন, দূরদর্শ জাতীয় সংসদ নির্বাচন ইসলামের বিজয় হবে। পটুয়াখালীর 2 বাউফল আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারির সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ ও বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিব আলহাজ আবুল হোসেন হাওলাদার এবং মাওলানা নুরুল আমিন। এদিকে পটুয়াখালী 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের 37 দফা নির্বাচনী অগ্রাধিকার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। বেলা 11টায় কলাপাড়া প্রেস ক্লাব মিলনায়তনে টিম 91 আয়োজনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন টিম 91 সদস্য মাসুদ মনিরুল। এই সময় অনুষ্ঠানের সমন্বয়ক মুশফিকুর রহমান বিশ্বাস লিটুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী 4 আসনের ধানের শীষ প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, টিম 91 সদস্যরা যে 37 দফা আগামীর উন্নয়ন পরিকল্পনায় ঘোষণা করেছেন বিএনপি ক্ষমতায় এলে তা অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করবে। এছাড়া কলাপাড়ার অবকাঠামো সৌন্দর্য বৃদ্ধি করা, কলাপাড়া রাঙ্গামালী উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের দুপাশে বৃক্ষরোপণ এবং খাস জমিতে বনায়ন, কৃষি ব্যবস্থার উন্নয়ন, সবার জন্য চিকিৎসা, দক্ষ যুবশক্তি তৈরি, খাল খনন, শিক্ষা ব্যবস্থার জন্য পরিকল্পনা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেন। কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক বলেছেন, টহলে ও কেন্দ্রে থাকা প্রতিটি সদস্যদের কাছে মোবাইলে বিশেষ সুরক্ষা অ্যাপস থাকবে, যার মাধ্যমে কোথাও যদি কোনো গণ্ডগোল হয় তাৎক্ষণিক সারা বাংলাদেশের সবাই জেনে যাবে। প্রতিটি জায়গায় ফোর্স প্ল্যান করা আছে। নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভোলার দুর্গম প্রতিটি চরের কেন্দ্রগুলোতে কোস্টগার্ডের অবস্থান থাকবে। মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের সমর্থকদের উপর সন্ত্রাসী হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুপুর ইউনিয়নের বেহেরকান্দি ও মুন্সিকান্দি গ্রামে ঘটনা ঘটে। এতে 2 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা, আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মুহূর্তের মধ্যে ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। মুন্সিগঞ্জ সদর অফিসার ইনচার্জ মোহাম্মদ মমিনুল ইসলাম জানান, দুপক্ষে পূর্ব বিরোধ ছিল। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর 3 আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে বিজয়ী করার লক্ষ্যে ভেদেরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রামভদ্রপুর ইউনিয়ন হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন ঢালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন ব্যাপারীর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর 3 আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এ সময় উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠন এবং ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আপনার প্রতিটা প্রয়োজনে আমি যেন এমনিভাবে আপনাদের জন্য অপেক্ষা করতে পারি, এই জন্য দোয়া চেয়ে সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম সংসদীয় আসন 9 গণসংহতি আন্দোলনের প্রার্থী সৈয়দ হাসান মারুফ রুমি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। চট্টগ্রাম নগরী কোতোয়ালি থানাধীন শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহার ঘোষণাকালে প্রার্থী হাসান মারুফ রুমির পাশাপাশি উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের সমন্বয়ক চিরন্তন চিরু, শহীদ শিমুল, নুরুন্নেসা মুন্নি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আতিকুর রহমান। বক্তারা বলেন, নির্বাচনী ইশতেহারে গলাকাটা হোল্ডিং ট্যাক্স আইন বাতিল, স্বাস্থ্যসেবায় মৌলিক সংস্কার, নারী, শিশু ও প্রবীণ নাগরিকদের সুরক্ষা সহ জনকল্যাণমূলক 9 দফা দাবি তুলে ধরা হয়েছে। চট্টগ্রাম 1 মিরসরাই আসনে ইনসানিয়াত বিপ্লব মনোনীত আপেল মার্কার প্রার্থী রেজাউল করিম নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। মানবতার রাজনীতি প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় রেজাউল করিম তার নির্বাচনী এলাকা মিরসরাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে গণসংযোগ করেন। এ সময় প্রায় 3 শতাধিক নেতাকর্মী তার প্রচারণায় অংশ নেন, যাদের অধিকাংশই তরুণ। গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রেজাউল করিম বলেন, ইনসানিয়াত বিপ্লব কোনো প্রচলিত রাজনৈতিক দল নয়, এটি সকল ধর্মের মূল্যবোধ ভিত্তিক মানবতার প্রাকৃতিক রাজনীতি। তিনি আরও বলেন, মানুষের কল্যাণ, মানবতা এবং মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠাই ইনসানিয়াত বিপ্লবের মূল লক্ষ্য। নতুন প্রজন্মকে ব্যালটের সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম রাউজান আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। দুপুরে রাউজান সদর ইউনিয়নের 1, 2 ও 3 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক পথসভায় তিনি আহ্বান জানান। তিনি বলেন, গত 20 বছরে নতুন প্রজন্ম ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পায়নি। আগামী 12 তারিখ ব্যালটের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার জন্য তিনি তরুণদের প্রতি অনুরোধ জানান। পথসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক MA হালিম, জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট এনামুল হক। বিএনপি নারীদের ক্ষমতায়নে সবচেয়ে বেশি অবদান রেখেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 15 আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। তিনি বলেন, নারীদের অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। বিএনপি সরকার নারী শিক্ষা বিস্তার, উপবৃত্তি সহ নানা প্রকল্প বাস্তবায়ন করেছে। নির্বাচিত হলে সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা হবে। আজ দুপুরে সাতকানিয়া উপজেলার ঢেমসা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ পথসভায় তিনি এসব কথা বলেন। গণসংযোগকালে নাজমুল মোস্তফা আমিন বলেন, জনগণই হবে তার শক্তি, জনগণের সাথে পরামর্শ করেই হবে সব উন্নয়ন কর্মকাণ্ড। তিনি আরও বলেন, একটি পক্ষ অপতৎপরতায় লিপ্ত থাকলেও আগামী 12 তারিখ ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর বেলাব উপজেলার শ্রমিক দলের উদ্যোগে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণমিছিল আলোচনা সভা করেছে উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা। বেলাব পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি বেলাব বাজার হয়ে উপজেলা মাঠে শেষ হয়। উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোবারক হোসেনের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ সুলতান মাহমুদ। এ সময় বক্তারা বলেন, আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষে মনোনীত প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে অ্যাডভোকেট সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে জয়যুক্ত করার আহ্বান জানান। বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনীতি সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল নিজ দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভোট ডাকাতির কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। এই কথাটা আমাদের নেতাকর্মীদের স্মরণ রাখতে হবে, কারণ আওয়ামী লীগ ভারতে পালিয়েছে, আমাদের তো ভারতেও জায়গা নেই, আমাদের ছাপ দিতে হবে বঙ্গোপসাগরে। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলায় এক নির্বাচনী সভায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কোচি, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন। দিনাজপুর জেলা কারাগারে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়লে সকালে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল 9:29 জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে তিনি হত্যাসহ 3টি মামলার কারাবন্দী ছিলেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 83 বছর বয়সী রমেশ চন্দ্র সেন 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। নেত্রকোনায় নির্বাচনী জনসভায় জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেছেন, এই নির্বাচনে একটি দল দেশের জনগণকে কার্ডের লোভ দেখাচ্ছে। এই কার্ড মানে ভিক্ষুকের কার্ড। সকালে নেত্রকোনা পূর্বধলা উপজেলার জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নেত্রকোনা 5 আসনে জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাসুম মুস্তফা নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেছেন তিনি। এ সময় তিনি 11 দলকে ক্ষমতায় আনতে সকলকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াত নেতৃবৃন্দ সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ। এইভাবে আমরা 4 কোটি যুবকদেরকে কর্মের হাতে পরিণত করব। তারা আয় রোজগার করে মর্যাদার সাথে জীবন যাপন করবে। কার্ড ধরাই দিয়ে এই যুবকদেরকে আমরা ভিক্ষুক বানাবো না। লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেছেন, কিছু অশিক্ষিত লোক বিএনপি করে, কিছু অর্ধশিক্ষিত লোক বিএনপি করে। কুমিল্লার 14 উপজেলার মিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জামায়াত নেতা নূরে আলম খন্দকারের পরিচালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন 11 দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ। কিছু অশিক্ষিত লোক বিএনপি করে, কিছু অর্ধশিক্ষিত লোক বিএনপি করে। ইংরেজি বুঝে না, বাংলাও বুঝে না। রিভোল্টের অর্থ হলো বিদ্রোহ, স্বাধীনতা ঘোষণা নয়। এটা রেকর্ড আছে, আপনারা ফেসবুকে গেলে এটা পাবেন। ACR অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, বার্ষিক গোপনীয় প্রতিবেদন। এটা জিয়াউর রহমান প্রথম লিখেছিল 1972-তে এই কুমিল্লা ক্যান্টনমেন্টে। গাইবান্ধার পলাশবাড়িতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির পলাশবাড়ি উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের চৌমাথা মোড় থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌমাথা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গাইবান্ধা জেলা ছাত্র শিবিরের সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি ইউসুফ আল কারজাভি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাবেক জেলা সভাপতি জুবায়ের হোসেন। বরগুনা 1 আসনে ইসলামী আন্দোলনের মনোনীত হাত পাখার প্রার্থী মাওলানা অলিউল্লাহ, বরগুনা 2 আসনের হাত পাখার মনোনীত প্রার্থী মুফতি মিজানুর রহমান কাশেমি পৃথক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বরগুনার আমতলী উপজেলা পৌরসভা চত্বরে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বলেন, নতুন একটি দেশ গঠনে হাত পাখার বিকল্প নেই। জনগণকে নৈতিক রাজনীতি প্রতিষ্ঠায় হাত পাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সরকার এবং প্রশাসন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য এবং ছাতা প্রতীকের ঢাকা 19 আসনের প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর চৌধুরী হাসান সরওয়ার্দী। সকালে ঢাকা-রিচা মহাসড়কে নির্বাচনী শোভাযাত্রা শেষে তিনি মন্তব্য করেন। শোভাযাত্রাটি ঢাকা-রিচা মহাসড়ক প্রদক্ষিণ করে হাসান সরওয়ার্দী সাফার শিমুলতলার নির্বাচনী ক্যাম্পে এসে শেষ হয়। স্থানীয় অনেক নেতাকর্মী ও সমর্থকরা এই সময় উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর 3 আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা গণসংযোগ চালানো হয়েছে।
গাজীপুর সদর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় বিভিন্ন অলিগলি সড়কে দোকানপাট বাড়িতে গিয়ে ধানের শীষের সমর্থনে লিফলেট বিতরণ করে উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন বিএনপির নেতাকর্মীরা। পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাজারে গণমিছিল পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও জয়নাল আবেদিন রিজভির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর 3 আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে টঙ্গীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটি টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশিদুল ইসলাম গিরনের উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার ও মধুমিতা রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনী বার্তা তুলে ধরেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পূর্ব থানা বিএনপি সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন বসু, যুবদল নেতা শাহাবুদ্দিন, অ্যাডভোকেট শহীদুল ইসলাম, বেল্লাল হোসেন, বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মাদক সংগ্রহের সময় ভারতের 50 গজ অভ্যন্তরে 2 বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার ভোরে এই ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করে বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের 58 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম পিএসসি বলেছেন, ভারতের অভ্যন্তরে মাদকসহ 2 বাংলাদেশি আটক হওয়ার পর বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিএসএফ জানিয়েছে আটক 2 জন মাদকসহ ধরা পড়ার কারণে তাদেরকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সকালবেলা বাগান আছে, চাষবাস আছে, গাছ খুলতে যায়, ওরা ওনারা আবার নামাজ পড়তে গিয়েছে, উনি আগে দিয়েছে, যে তো এখন ধরে দিয়েছে। যাই হোক, ওকে যাই জাতি কি হইল না হলে তো আল্লাহ বলতে পারে। আমি যাবো দেখি বলছে এই তোমাকে ধরে নিয়ে যাওয়া, ধরে নিয়ে যাচ্ছে এই শুনলাম। আপনারা কোনোদিন শুনেছেন সে মাদকের ব্যবসা করে? না, আমার কানে আসে। দিনাজপুরের পার্বতীপুরে মনমথপুর ইউনিয়নের বৈষ্ণব পাড়া থেকে দেউল পর্যন্ত নির্মাণাধীন 1 কিলোমিটার রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় কোটি টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণের কথা থাকলেও নিম্নমানের সামগ্রী ব্যবহার, প্রকল্প সাইনবোর্ড না থাকা, এলজিইডি পার্বতীপুর অফিসের কর্তৃপক্ষের অনুপস্থিতিতেই দায়সারাভাবে তড়িঘড়িভাবে কাজ করা ছাড়াও ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে ঠিকাদারের প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এই যে আস্থার এই যে পানি নাই, ডলাডলি নাই, এলা কাজ সুবিধা হচ্ছে না। বালু দিবেন এইরকম, কিন্তু দিশে আমশুন কোটে ভিটি মাটি এগুলা 2 নম্বর খোয়া, এগুলা তো আমার পিয়াগুলা শুদ্ধাই দিয়েছে, খালটি ইটের আমার খোয়া। আর যেটা বালু, সেটা বালুও তো খারাপ, এটা বালু এটা খোয়ায়। কুষ্টিয়ার দৌলতপুর মোটরসাইকেল দুর্ঘটনায় 7ম শ্রেণীর 2 শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সকালে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তারা দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী। দুর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় 7ম শ্রেণীর 2 শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তাদের আরেক বন্ধু গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী 1 আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সমর্থনে পটুয়াখালী পৌরসভার সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুরানবাজার মদনমোহন জিওর আখড়াবাড়ি মন্দির কমিটির সভাপতি শ্রী শিবুলাল দাসের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান ক্রমির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী 1 আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রী, এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলহাজ আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের উপদেষ্টা মিসেস সুরাইয়া আক্তার চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র নেতা, পটুয়াখালী 1 আসনে ধানের শীষের প্রার্থী নির্বাচনী প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ বাইজিৎ পান্না, চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন।
আজকের এই মাতৃদিবস সভায় প্রধান অতিথিকে নমস্কার। আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর 2 মতলব উত্তর ও মতলব দক্ষিণ আসনে ধানের প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন মতলব উত্তর উপজেলা বিএনপি সাবেক সভাপতি নুরুল হক সরকার ও ছেঙ্গারচর পৌরসভার সাবেক মেয়র আমিনা বেগম। সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার 2 নং ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে গণসংযোগ করেন। এই সময় উপস্থিত ছিলেন ছেঙ্গারচর পৌর বাজার বণিক সমিতি সভাপতি আব্দুল মান্নান লস্কর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, বিএনপি নেতা নুরুল হুদা বাপ্পি, পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রব্বানী স্টার, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন সহ আরো অনেকে। আহমেদকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের যে সমস্যা আছে এই গ্রামের শুনেন, ঠিক আছে? সালাম নেন,